আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। রামিসা হত্যায় ক্ষোভে ফুঁসছে দেশ। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল, সড়ক অবরোধ। ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা জানাতে শিশুটির বাসায় গেছেন প্রধানমন্ত্রী। সন্দেহভাজন হত্যাকারী সোহেল রানার নানা অপকর্মের খতিয়ান তদন্ত করে 1 মাসের মধ্যে বিচার করতে চায় সরকার। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। 164 স্টেটমেন্ট এবং আরো সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। খুচরা পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে প্রায় 1 টাকা বাড়ানোর প্রস্তাব বিতরণ সংস্থাগুলোর। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্যিক বিল চালুর বিষয়ে সমালোচনা। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হসপিটাল, ছাত্রাবাস এগুলোকে কমার্শিয়াল রেটে আনতে হবে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের পকেট কাটার বুদ্ধি আজকে এখানে উত্থাপন করা হলো। কিছুতেই কমছে না হামের প্রকোপ। আজও কয়েক জেলায় 7 শিশুর মৃত্যু। টিকা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার বাইরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ব্যাপারীদের পাশাপাশি ভিড় করছেন ক্রেতারাও। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 3 মণ, 3.5 মণ ওগুলো 1,10,000 থেকে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ঈদে পশু জবাইয়ে কড়াকড়িতে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি। গরুর বদলে বিকল্প পশু কোরবানির আহ্বান জানাচ্ছেন মুসলিম নেতারা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। শিশু রামিসার হত্যার ঘটনায় ক্ষুব্ধ, আতঙ্কিত পুরো দেশ। সন্তানহারা পরিবারটির প্রতি সহমর্মিতা জানাতে অসংখ্য মানুষ ছুটে গেছেন মিরপুরের পল্লবীতে। সহপাঠীর এমন নির্মম পরিণতি মেনে নিতে পারছেন না পপুলার মডেল স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন রাজনৈতিক দল সহ স্থানীয়রা। সবারই দাবি দ্রুত বিচার কার্যকর হোক, নয়তো জনগণের হাতেই তুলে দেয়া হোক অভিযুক্ত সোহেলকে। রিক্সা ভাড়ার টাকাটা দিয়ে আমি আমার বাচ্চার জন্য চিপস বা একটা খেলনা কিছু নিয়ে আসি। পল্লবীর এই বাড়িটিতে এখন ভিড় করেছে ভয়ঙ্কর শূন্যতা। 92, 95, 97 মানে কি মেধাবী, এটা তো নিশ্চিত। রামিসার অর্জনগুলো এখন শুধুই স্মৃতিচিহ্ন। ওই যে বাড়ির এক কোণে পড়ে আছে তার খেলার পুতুলটি, কিংবা রামিসার খেলার সঙ্গী মিনি। ওরাও আজ সঙ্গীহীন। আজ 3 দিন হলো রামিসা বাড়ি ফেরেনি। টের পেয়েছে মিনি, তাই আদরের মিনিও মুখে তোলেনি কিছুই। আর বাড়ির মানুষগুলোর বুকের হাহাকার কোনো শব্দ দিয়ে বর্ণনা করার নয়। আপনি যদি পুলকেশ দিবালোকে রায়ের পরে ফাঁসি দেন, মানুষ কিন্তু এই ভয় সাহস করবে না। বাবা মায়ের কাছে প্রিয় সন্তানের নিষ্পাপ মুখটি এখন চোখের পানিতে ঝাপসা। স্মৃতিপটে ভেসে আসছে শুধুই তার ক্ষত বিক্ষত শরীর। সেই ছবি ভেসে উঠলেই নিস্তেজ হয়ে পড়ছেন বাবা মা। বলছে কি তুমি ঘরে থাকো, বাসায় থাকো, আমি আসতেছি, চাচুর ভিতরে 5 মিনিটে আসতেছি। ও দরজার ভিতরে রেখে গেছে। ও আবার যাইতে নিয়েছে, দরজাটা মানব খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান দিয়ে। আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি, তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটে হয়তো কি কোনো বাচ্চা দিচ্ছে। এটি হচ্ছে রামিসার বাসা, আর ঠিক তার বিপরীত পাশেই সোহেল রানা যে হত্যাকারী, এটি তার বাসা। শুধুমাত্র এইটুকু দূরত্বের মধ্যেই কয়েক মিনিটেই ঘটে যায় অঘটন। রামিসাদের বাড়ির সামনে থেকে থেকে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক শ্রেণীর মানুষ। বিক্ষোভ করেছে রামিসার সহপাঠীরাও। ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা।
এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার ফ্রেন্ডদেরকে চকলেট খাওয়াতে চাইছিল, মিষ্টি খাওয়াতে চাইছিল এবং তাদের সাথে খেলতে চাইছিল, কিন্তু তার আগে তাকে খুবই কষ্টে জঘন্যভাবে হত্যা করা হয়েছে। যেভাবে রামিসাকে হত্যা করেছে সেভাবেই যাতে আমরা কোনো বিচার করতে পারি। আগামী 48 ঘন্টার ভিতরে সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় অথবা আইন শৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয়, আমরা আরো কঠোর হব। জনগণের উপরে জনগণের যে পবিত্র দায়িত্ব তাদের উপর রয়েছে, এটা আমানত। জনগণের রক্ষা করা তাদের এই আমানতদারিতা, কিন্তু সে আমানতে তারা ব্যর্থ হয়েছে। এটি রামিসাদের বাড়ি। ভবনটির সবচেয়ে ফুলেল আর রঙিন বারান্দাটি রামিসাদের। এই বাগানের প্রতিটি ফুলের পাপড়িতে লেগে আছে রামিসার পরিচর্যার স্পর্শ। অথচ ছোট্ট সেই মেয়েটির বিদায় হলো কতটা যন্ত্রণার। প্রশ্ন, আবারও কি ভুলে যাব রামিসাকে? আর কত রামিসাকে ভুলবে বাংলাদেশ? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরের পল্লবীতে রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালশী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিকেল 5:30টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে এসে খুনিদের সর্বোচ্চ শাস্তি, বিশেষ করে প্রধান অভিযুক্ত সোহেল রানার ফাঁসির দাবি জানান। স্থানীয়দের দাবি, এমন নৃশংস ঘটনা দ্রুত বিচার না হলে সমাজের নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই তারা কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। মিরপুরে যে দুর্ঘটনা হয়েছে, তারা এখান থেকে সঠিক বিচার না করলে সারা বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। চাচ্ছি কি এটারে মনে ফাঁসি দেখ। আমাদের ঘরে কোনো সেফটি নাই, বাইরে কিভাবে সেফটি হবে? বাংলাদেশে এরকম লামিসার মতো আরো অনেক কেউ হত্যা ধর্ষণ হয়েছে, কিন্তু তাদের ফাইল ধামাচাপা পড়ে গেছে। আমরা চাই না যেন লামিসার সাথে এমন হোক। আমাদের বর্তমানে শুধু একটাই দাবি, আমরা রামিসার ধর্ষকের ফাঁসি চাই। শুধু শিশু রামিসা হত্যা নয়, অতীতেও নানা অপকর্মে জড়িত ছিলেন মূল আসামি সোহেল রানা। পরিবারের অভিযোগ, গ্রামে মাদক ও অনলাইন জুয়ায় ছিলেন আসক্ত। ঋণে জর্জরিত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। তাছাড়া ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ার কারণে ভাঙে 10 বছরের সংসার। দ্বিতীয় বিয়ের পর ঢাকায় বসবাস শুরু করেও অপরাধ প্রবণতা কমেনি। সবশেষ পল্লবীর সাবলেট ঘরে শিশু রামিসাকে করেন ধর্ষণ। নৃশংসভাবে হত্যার পর পালিয়ে যান তিনি। শিশু রামিসা হত্যার প্রধান আসামির বাড়ি নাটোরের মহেশচন্দ্রপুরে। এলাকায় রিকশা মেরামতের কাজ করতেন। 10 বছর আগে প্রথম বিয়ে করেন সোহেল রানা। সেই ঘরে এক সন্তানও আছে। তবে ছোট ভাইয়ের বউয়ের সাথে পরকীয়ার জেরে স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে। বছর 3 আগে পাশের গ্রামে করেন দ্বিতীয় বিয়ে। মাদক ও জুয়ায় আসক্ত হওয়ার কারণে ঋণে জর্জরিত হন। পরে পরিবারের চাপেই এলাকা ছাড়ে সোহেল রানা। সবশেষ পল্লবীতে এক ফ্ল্যাটে সাবলেট নেয় সোহেল পরিবার। ওই বাসার কেয়ারটেকার মনির, যার রয়েছে একটি রিক্সা গ্যারেজ। তিনি জানান, পরিচিত দুজনের তদবিরে সোহেলকে নিজ গ্যারেজে কাজ দেন। আর ফ্ল্যাটের ভাড়াটিয়া মাসুদের দাবি, কেয়ারটেকারের কথাই তিনি সাবলেট দিয়েছেন। পরিচিত আরো 2 জন আছে, তারা বললো যে মিস্ত্রি আছে একটা, নিবেন কিনা। আমি কই আপনারা যদি ভালো মনে করেন তাহলে দেন। 15 দিন হাফ বাপ দেখলাম, একদিন অ্যাবসেন্ট করে, 2 দিন অ্যাবসেন্ট করে, 3 দিন অ্যাবসেন্ট করে। পরে আমি ওনারে না করে দিলাম আমার গ্যারেজ থেকে। বাসাতেও না করে দেওয়া হয়েছে। 1 তারিখে সে যাবে, এই মাসের 1 তারিখে সে যাবে। আমার হাজবেন্ড বলছে যে আমার হাজবেন্ডের সামনে উনি কখনো একটা সিগারেটও ধরায় নাই। মানে এখন যখন এই দুর্ঘটনার পরে এগুলো আমরা জানতাছি, কিন্তু আগে আমরা এগুলো শুনি নাই। আমাদের যে টুলেট দেওয়ার পরে আমাদের যে গ্যারেজে কাজ করতে আসছিল মনির ভাই, ওই মনির ভাই আমাদের ঠিক করে দিছিল ভাড়াটিয়া। ঢাকায় সোহেল রানাকে থাকাও কাজের ব্যবস্থা করে দেন একই গ্রামের সাদ্দাম ও তার বন্ধু হানিফ। তারা জানান, 6 মাস আগে গ্রামের কামাল নামে একজন সুপারিশ করেন। অবশ্য এই অভিযোগের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেন কামাল। কাজটা নিয়ে দে আর বাসাটা নিয়ে দে, কাকা রিকোয়েস্ট করলাম, কাকা জোরাত করতেছি, কাকা চেষ্টাটা করে একটু আমার একটু ইজ্জতটা রাখো। আমরা মনে করছি আইসে সরল সোজা মানুষ দেশের থেকে কাজ করতে, কাকা ফোন দিছে। আমি তোমাকে ওইভাবে বলেছি, তুমি ওইভাবে আমার সব নিয়ে গেছো, তুমি ভালো জায়গায় নিয়ে গেছো। তুমি তো আর জানো না তুমি এরকম ডাকাতি করে বসছি। ওর কোনো মামলার খবর বা ওর চোরাচলের খবর আমি জানতাম না। এর 6 মাস আগে সাদ্দামের মাধ্যমে বিহারি ক্যাম্পের এক বাসায় সাবলেট নেন সোহেল রানা ও তার স্ত্রী। নিয়মিত মাদক সেবন করায় তাদের বাসা ছাড়তে বাধ্য করা হয়। আমার বাসায় ও 2 মাস ছিল। 2 মাসের ভিতরে মনে করেন কি ও ইয়াবা সেবন করতো, তো আমার ওয়াইফ এগুলো পছন্দ করে না।
পছন্দ না করার কারণে ওরে আমাদের বাসাতে আমরা না করে দিছি। ও এক নাম্বার একটা ক্যারেক্টারলেস ছিল, ও এত খারাপ ছিল, ও এইখানে দাঁড়ায় আমার জানলার দিকে তাকাই থাকতো। আমি আমার হাজবেন্ডের 2-3 দিন বলছি, হয় সবসময় হচ্ছে ধরেন বাবা ইয়াবা গাঞ্জা সবই খায় ধরতে গেলে। এখানে কাজও গাড়ি মানে এই মেকানিজের কাজও করতো, আবার অটো রিক্সাও চালায়। সোহেল রানার ছোট বোন জলি বেগম বলেন, বছর 3 আগে পরিবার থেকে বের করে দেওয়া হয় তাকে। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। জানান, এলাকায় মাদক জুয়া সহ নানা উপকর্মে জড়িত ছিলেন সোহেল রানা। 3-4 বছর আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো যোগাযোগই নাই। বাপ মায়ের খাওয়ার খরচও দেয় না, কোনো মানে লেনদেনই নেই এর মধ্যে। রামিসা হত্যার বিষয়ে ডিএমপির মুখপাত্র জানান, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করে সোহেল রানা। ঘটনা জানাজানি হওয়ার ভয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা ছিল। বাচ্চাটিকে ধর্ষণ করে তারপর তাকে হত্যা করেছে, গলা কেটে শরীর থেকে মাথা আলাদা করেছে। যখন সে এই ঘটনাটা ঘটিয়ে বলেছে, সে জানতে পেরেছে, তখন সে চেষ্টা করছে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য, তাকে পালাতে সহায়তা করেছে। রামিসার ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা। তারা বলছেন, অপরাধ রোধে ভাড়া দেওয়ার আগে যাচাই বাছাই করা উচিত কাগজপত্র। আমার বাচ্চা কালকে রাত থেকে কালকে ঘুমাইতে পারি না, খালি ভয়ে ভয়ে উঠতেছে। জামিনে আসবে, আইসা আবার ও এই কারখানা যে করবে না, কীর্তিকলাপ করবে না, কি এটা গ্যারান্টি দেবে? তার সম্পূর্ণ ডিটেলস আগে জানার দরকার। আসলে সে কি একজন খুনি নাকি সে একজন ভালো মানুষ, তারপর তাকে বাসা ভাড়া দেব। রামিসা হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাদের দাবি, অপরাধীকে সর্বোচ্চ সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুক সরকার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। মাগুরার আসিয়ার মতো পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারও 1 মাসের মধ্যে শেষ করতে চায় সরকার। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান আইনমন্ত্রী। বলেন, মামলাটির বিচার ফার্স্ট ট্র্যাকে নেওয়া হবে, ন্যায় বিচারের মাধ্যমে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করা হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে জমা দেওয়া হবে তদন্ত প্রতিবেদন। মাগুরার আসিয়ার কথা মনে আছে নিশ্চয়ই, যে ঘটনা কাঁদিয়েছিল সারা দেশের মানুষকে। সেই নৃশংসতাকেও যেন হার মানিয়েছে পল্লবীর রামিসা হত্যাকাণ্ড। দিনে দুপুরে এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। উঠেছে দ্রুততম সময়ে অপরাধীর কঠোর সাজার দাবি। ধর্ষণের পর হত্যার এই ঘটনাকে মর্মান্তিক এবং ঘৃণ্য বলছে সরকারের 2 মন্ত্রীও। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের পর শিগগিরই অভিযোগপত্র দাখিলের নিশ্চয়তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দায়িত্বে আসার পর এ পর্যন্ত যতগুলো হেনিয়াস ক্রাইম এই জাতীয় হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরও সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিজিওর আছে। এদিকে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালেই স্বল্প সময়ে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের কথা বলেন আইনমন্ত্রী। তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমাদের কাছে আসিয়ার মামলাটা একটা এক্সাম্পল আছে, ওটা 1 মাসের মধ্যে শেষ করেছিলাম। ওই এক্সাম্পল ধরে যদি আমরা এগিয়ে যেতে পারি চেষ্টা করব। ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে বিচার নিশ্চিতের পাশাপাশি দ্রুত রায় কার্যকরের উদ্যোগ নেয়ার কথা বলেন আইনমন্ত্রী। কোনো কোর্টের এই বিচার প্রক্রিয়া আমরা হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু সুপ্রিম কোর্টের এখানে যেহেতু পেপার বুক করার একটা এম্বার্গো আছে, আর ট্রায়াল কোর্টে পেপার বুক করা এম্বার্গো না। আমি আমার পাবলিক প্রসিকিউটরকে বলতে পারি যে এটা ফার্স্ট ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য, জজ সাহেব বাকিটা দেখবেন। আইনমন্ত্রী জানান, রাজনৈতিক বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না, এমন সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। অন্য যে মামলায় যে আসামির বিষয়েই আমরা বিবেচনা করি না কেন, রেপ মামলা আমার তালিকাতে আসবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানুষরূপী পিশাচের হাতে প্রাণ হারিয়েছে ছোট্ট রামিসা।
7 বছরের শিশুটির উপর পাশবিক নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে প্রতিবেশী পাষণ্ড সোহেল রানা। রামিসার সাথে ঘটে যাওয়া নির্মমতায় কাঁদছে গোটা দেশ, সেই সাথে ফুঁসে উঠেছে বিচারের দাবিতেও। রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মাঠে নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। যশোরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। ধর্ষণগুলো বাংলাদেশে দিনকে দিন বেড়েই চলেছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কনস্ট্যান্ট দাবির মুখেও সরকার আসলে ব্যর্থ হচ্ছে বারবারই এই ধর্ষণ প্রতিরোধে। ভোলায় জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। শেরপুরে আজকের তারুণ্য সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বলেন, শিশুদের যেখানে আনন্দের সাথে বেড়ে ওঠার কথা সেখানে তারা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। অচিরেই এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামের বাকলিয়ায় শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশ জনতা সংঘর্ষ। আর এই বিষয়ে আমরা আরও জেনে নিতে চাই। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত এখন যুক্ত হচ্ছেন। জোবায়েদ, এই মুহূর্তের পরিস্থিতি আসলে আমরা জানতে চাচ্ছি, কি অবস্থা দেখতে পাচ্ছেন? খুবই পরিস্থিতি একেবারে ঘোলাটে বলা চলে। চারিদিকে টিয়ার সেলের যে ধোঁয়া সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুলিশের যে একটি গাড়ি ছিল সেটিতেও বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দিয়েছেন। তবে যেই জায়গাটা যেই বিল্ডিংটা ঘেরাও করে রাখা হয়েছে, যেখানে ধর্ষকের অভিযুক্ত যে ধর্ষক যাকে তারা বলছেন তার উপস্থিতি ছিল, তাকে নিরাপদে বের করে এনেছে পুলিশ। এবং এই ঘটনায় পুলিশের 3 জন এবং স্থানীয় মানুষও মোট 15 জন আহত হয়েছে তেমনটা আমরা জানতে পেরেছি। এবং এটা বিকেল থেকে এই ঘটনাটা চলছে। দফায় দফায় স্থানীয় জনগণের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। গণমাধ্যম কর্মীকেও আমরা দেখেছি যে তারা এই জায়গায় আহত হয়েছে পুলিশের গোলাতে। এবং সাউন্ড গ্রেনেড, মুহুর্মুহু টিয়ার শেল ছোড়া হয়েছে। এবং সাধারণ মানুষ এখনও আমরা দেখতে পাচ্ছি তারা এই যে মূল সড়ক সেখানে এসেছে। এবং এই জায়গা থেকে পুলিশ যখন বেরিয়ে সেফ এক্সিট নিচ্ছিল সেই সময় পুলিশের গাড়িতে তারা আগুন জ্বালিয়ে দেয়। এবং পুলিশের একজন ডেপুটি কমিশনারের সাথে আমরা একটু কথা বলেছি। তিনি বলেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন আহত আছে, তারা চেষ্টা করেছে নিরাপদে বের হয়ে আসার। তবে এই জায়গা থেকে তারা এখন পর্যন্ত বেশ কিছু পুলিশের সদস্য তাদের এখানে ভিতরে আটকা পড়ে আছে এমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই আটকা পড়া যারা আছে তাদেরকে বের করার জন্য তারা এখন চেষ্টা করছেন, সেটি আমাকে বলছেন। পুলিশ বলছে যে তারা শান্তিপূর্ণভাবে তাদেরকে বের করে আনার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষের ক্ষোভ এখন খুবই বেশি। ধর্ষক যার বিরুদ্ধে অভিযোগ, যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তার ফাঁসি দাবি করছেন এবং তাকে জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই, জনগণের হাতে তুলে দেওয়ার দাবিতেই আজকে তারা কিন্তু পুলিশকে ঘেরাও করেছিলেন এবং পুলিশকে অবরুদ্ধ করেছিলেন। এবং এই ঘটনার পর একের পর এক পুলিশের সাথে দফায় দফায় বেশ কয়েকবার আমরা সংঘর্ষে জড়াতে দেখেছি। সাধারণ মানুষের ক্ষোভটা এই জায়গা থেকে 4 বছর বয়সী একটি শিশু, নিষ্পাপ একটি শিশু, সেই শিশুকে এভাবে নিপীড়িত হতে হবে, নির্যাতিত হতে হবে, ধর্ষণের শিকার হতে হবে, এটা তারা কখনো কল্পনা করেনি। এবং এই ঘটনার বিচার তারা আইনের কাছে চায় না, কারণ তারা বলছে আইন কখনো সঠিক বিচার করে না, এটা তাদের দাবি। এবং সেই জন্যই তাদের হাতে জনগণের হাতে সেই অভিযুক্তকে তুলে দেওয়ার দাবি তারা জানিয়েছে। সেটার জন্যই পুলিশের সাথে দফায় দফায় তারা সংঘর্ষে জড়িয়েছে এবং তারা এটি বলছে যে তারাই এই ঘটনার বিচার করবে, তাদের হাতে যাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়, এই অভিযোগে তারা ছিল এবং এই দাবিতে তারা কিন্তু মাঠে বা এই যে পুরো এলাকার আশপাশে ছিল। আমরা এই যেই জায়গাটায় আছি এর কিছু দূরেই পুলিশের অবস্থান এবং সেই জায়গায় আমরা দেখেছি বেশ কিছু পুলিশ সদস্যরা, নিশ্চয়ই দেখাতে পাচ্ছি এখান থেকে 100 গজ দূরত্ব 100 গজ হবে, সেই 100 গজ দূরত্বে পুলিশ এবং তার ঠিক বিপরীতে সাধারণ বিক্ষুব্ধ জনতা। এবং তারা এই জনতা দেখতে পাচ্ছি আমরা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে, আমরা গাড়িতে আগুন জ্বালিয়ে দিতে দেখছি, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখছি। এবং তারা এই জায়গায় তাদের যে ক্ষোভ, সে ক্ষোভের বহিঃপ্রকাশটা এইভাবেই করছেন। এবং সাধারণ মানুষের যে চাপা ক্ষোভ, সেই চাপা ক্ষোভটা কিন্তু এখন একেবারে আমরা দেখতে পাচ্ছি বৃহৎ আকারে ছড়িয়ে পড়েছে এবং তারা সকলেই বেশ সংক্ষুব্ধ এই ঘটনায়। এবং
পুলিশের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে, পুলিশ বলছে যে এমন ঘটনা কোনোভাবেই তারাও কাম্য করে না বা তাদের কামনা থাকে না, এবং সেই জায়গা থেকে তারা বলছে যে কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয় সেই অনুরোধ তারা সাধারণ মানুষকে জানাচ্ছে। এবং সাধারণ মানুষের দাবি যে এই জায়গা থেকে পুলিশ কেন তাদেরকে যে অভিযুক্ত তাকে নিয়ে গেল বা তাদের মানুষকে আহত হতে হলো সেই দাবিটা যারা জানাচ্ছে। পাশাপাশি যাদেরকে আহত করা হয়েছে তাদের এই ঘটনায় যারা গুলি করেছে, মানে টিয়ারশেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, ছোটরা গুলি চারা ছুড়েছে, তাদেরকে আইনের আওতায় আনার দাবি তারা জানাচ্ছে। পরিস্থিতি খুবই থমথমে, সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেটা এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি, এবং তারা প্রত্যেকেই নিজেদের মতো করে যে যেভাবে পারছে তাদের ক্ষোভটা প্রকাশ করছে, সেটা কোনো কিছু ভাঙচুর করে হোক, আগুন জ্বালিয়ে হোক। এবং এই ঘটনাটা তারা এমনভাবে বলছে যে বাংলাদেশে যে ঘটনাটা দু একদিন ধরে রামিসা ধর্ষণের ঘটনা, সেই ঘটনার পরে এমন ঘটনা একের পর এক ঘটছে, এবং এই ঘটনাগুলো তাদের যে ক্ষোভ সেটাকে আরও এই জায়গায় আমি বলবো যে একেবারে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো করে এই জায়গায় জ্বালিয়ে দিয়েছে। এবং তারা সকলেই এই ঘটনার বিচার চাইছেন এবং যে ধর্ষকের অভিযোগে অভিযুক্ত তার ফাঁসি দাবি করছেন। জোবায়েদ, নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন। অনেক ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু দেবার জন্য। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত শিশু রামিসার পরিবারকে সমবেদনা জানাতে বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাত 9:50 দিকে প্রধানমন্ত্রী রামিসার বাসায় পৌঁছান। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। দ্রুত বিচারের আশ্বাসও দেন তিনি। দায়িত্ব নেন রামিসার বড় বোনের। এদিকে প্রধানমন্ত্রীর আগমনের আগেই রামিসার বাসার আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই পল্লবীতে। সেখানে আছেন সহকর্মী মশিউর অনেক। অনেক, প্রধানমন্ত্রী তো রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন, এই বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানতে চাই। সবশেষ তথ্য, এখানে তারেক রহমান বেশ কিছুক্ষণ আগে এসেছিলেন এবং তিনি এসেছিলেন, এসে নিহত যে রামিসা তার পরিবারের সঙ্গে কথা বলেন, তার বড় বোন, তার বাবা মা সবাইকে তিনি সান্ত্বনা দেন এবং এক পর্যায়ে তিনি তার যে বড় সন্তান অর্থাৎ রামিসার যে বড় বোন তার দায়িত্ব সব দায়িত্ব কিন্তু তিনি নেন এবং বলেন যে পড়াশোনা থেকে শুরু করে তার যাবতীয় যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলো তারা নেবেন। এই প্রসঙ্গটা আসলে মূলত আসে রামিসার বাবা যখন অনিশ্চয়তার কথা বলেন যে এবার তার বড় মেয়ের আসলে কি হবে, তখনই আসলে বলা হয়। আমরা কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, আমরা কথা বলেছি, আমরা একটু দেখাতে চাই এখনও কিন্তু এখানে বেশ অনেক মানুষ অর্থাৎ এলাকাবাসী, এলাকার বাইরে থেকে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখনও বের করছেন তাদের যে দাবি, সে দাবি কিন্তু তারা জানাচ্ছেন। সেই দাবিটা কিন্তু তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান তার কাছেও কিন্তু জানিয়েছেন। তারা পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী উপস্থিত ছিলেন এখানে, এছাড়াও হচ্ছে যিনি প্রশাসক, সিটি কর্পোরেশন প্রশাসক, তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এছাড়াও মাননীয় মন্ত্রী কিন্তু উপস্থিত ছিলেন এখানে, আমিনুল হক। নানাবিধ আসলে বলা যায় যে এখানে যারা স্থানীয় আছেন তাদের আবেদন, তাদের যে আবদার, সেইটাই কিন্তু তারা এখানে জানিয়ে যাচ্ছেন। বিশেষ করে যত দ্রুত সম্ভব বিচার কার্য পরিচালনা করার কথা কিন্তু তারা বলেছেন। এখানে একটু জানিয়ে রাখতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিচার কার্য পরিচালনা করার জন্য একটা আইনগত পদ্ধতি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেটি হচ্ছে যেহেতু এটি একটি হত্যাকাণ্ড, পাশাপাশি এখানে একটা রেপের প্রসঙ্গ এসেছে, তাই সেক্ষেত্রে ডিএনএ টেস্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডিএনএ টেস্ট করতেও কিন্তু প্রায় 48 ঘন্টা মতো সময় লাগে, তাই সেই সময়টুকুতেও অন্তত পক্ষে দিতে হবে সরকারকে। এবং তার পাশাপাশি রামিসার বাবা বলেছেন যে দ্রুততম সময় গ্রেফতার করতে পারাটাও এটাও আসলে সরকারের জন্য তাদের কাছে একটা অবাক করার বিষয় ছিল। তো শাওন, বলা যায় যে এখন পর্যন্ত এখানে বিক্ষুব্ধ জনতা অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে যখন এসে সান্ত্বনা দিয়েছেন তাদের পরিবারকে, তাতে তারাও কিছুটা সন্তুষ্ট হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। হাম ও উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 7 জনের। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে 4 জন, ঢাকায় 2, সিলেটে মৃত্যু হয়েছে 1 জনের। নতুন রোগী ভর্তি 1631 জন। প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 42 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 89 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 286 জন। কুমিল্লা মেডিকেলে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 41 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি 135 জন। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম ও উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে।
কোথাও কোথাও শয্যার সংকটে মেঝে বা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা চলছে, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। এদিকে হামের টিকা প্রদানকারী সংশ্লিষ্টদের সব ছুটি বাতিলের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 2024 সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন, জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা 2026-এ সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় সেনাপ্রধান বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনা সদস্যদের ভূমিকা জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। পরে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের অভিনন্দন জানান জেনারেল ওয়াকারুজ্জামান। তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় 17টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় 17 পদাতিক ডিভিশন। আমরা অনেক সৈনিক আমরা বিদ্রোহ করেছি, বাট এখনো সম্পূর্ণ বিদ্রোহ হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। মন্ত্রিসভার 8ম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সরকার। এখন পর্যন্ত 7টি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার 70.73%। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া জাপান সরকার ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ট্রান্সফার অব ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রস্তাবে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স প্রতিষ্ঠা সংক্রান্ত ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে স্বাক্ষরের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতে গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন বাস্তবায়নের লক্ষ্যে 2026 থেকে 2030 মেয়াদী জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় প্রণীত এই পরিকল্পনার মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম গড়ে 96 পয়সা বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো। এর বাইরে পাইকারি বিদ্যুতের দাম বাড়লে সেটিও গ্রাহকের পকেট থেকে নিতে চায় এসব প্রতিষ্ঠান। গণশুনানির দ্বিতীয় দিনে খুচরা বিদ্যুতের দাম নিয়ে সব পক্ষের বক্তব্য শোনে BERC। এ সময় স্কুল, হাসপাতাল ও ছাত্রাবাসে বাণিজ্যিক বিল চালুর প্রস্তাবের সমালোচনা করেন নাগরিক প্রতিনিধিরা। এক মাস ধরে লোডশেডিং নিয়ে বিপদে বাংলাদেশ। গ্রামাঞ্চলে পিক আওয়ারে লোডশেডিং নিত্যদিনের ঘটনা। বুধবার দেশের রেকর্ড 17,000 মেগাওয়াট উৎপাদন হলেও বন্ধ হয়নি বিদ্যুৎ বিভ্রাট। শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহের ভাবনা এখনও সোনার হরিণ। গেল সপ্তাহের অন্তত 2 দিন সারা দেশে লোডশেডিং ছিল 2000 মেগাওয়াটের ওপরে। পরিচালন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। এর মাঝেই বৃহস্পতিবার BERCর গণশুনানিতে খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে হাজির 6 বিতরণ সংস্থা। বেশিরভাগের যুক্তি জ্বালানির বাড়তি ব্যয় ও টাকার অবমূল্যায়ন ঘিরে। বাদ পড়েনি আগের লোকসান পুষিয়ে নেবার দাবিও। কিভাবে আরো কমানো যায়। গণশুনানিতে সর্বনিম্ন 29 পয়সা দর বৃদ্ধির প্রস্তাব করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB। ঢাকার 2 বিতরণ সংস্থার প্রস্তাব ওঠানামা করছে 86 পয়সা থেকে 1 টাকা 61 পয়সার মধ্যে। প্রতি ইউনিটে 50 পয়সা দাম বাড়ানোর পক্ষে পল্লী বিদ্যুৎ। সর্বোচ্চ 1 টাকা 66 পয়সা দর বৃদ্ধির সুপারিশ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর। সিস্টেম সহকারে আমাদের সার্ভিস পরে 7 টাকা 16 পয়সা এবং আমাদের ওভারহেড সমস্ত সেবা খাত মিলে 2 টাকা 11 পয়সা সহকারে আমাদের কস্ট অফ সার্ভিস পরে 9 টাকা 26 পয়সা। আমাদের নিট লোকসান হয় এই কর্মকাণ্ডের মধ্যে প্রায় 1700 কোটি টাকা। আমাদের রাজস্ব ঘাটতি হচ্ছে প্রতি ইউনিটে 0.71 পয়সা। এইটাকে আমরা বাড়কে নিয়ম অনুযায়ী আমাদের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যদি আমরা আসতে চাই তাহলে আমাদের এখানে 6.96% আমাদের রেটের সমন্বয় করা লাগবে। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হসপিটাল, ছাত্রাবাস এগুলোকে কমার্শিয়াল রেটে আনতে হবে স্যার আমাদেরকে চালানোর জন্য। ইজি বাইকের ট্যারিফটা আমাদের কমার্শিয়াল ট্যারিফ D3-তে বাদ দিয়ে এটাকে বাণিজ্যিক আনার আমরা প্রস্তাব করতেছি। প্রিপেইডের আমরা 0.5% যে ডিবেটটা আছে এটাকে গ্রহণযোগ্য পর্যায়ে কমানোর জন্য বলছি। অপচয় ঠেকানো বাদ দিয়ে শুধু দাম বাড়িয়ে ব্যয় সমন্বয়ের সমালোচনা করেন নাগরিক প্রতিনিধিরা। দাবি 76 থেকে 200 ইউনিটের স্ল্যাব বাতিল করলে ভীষণ বিপদে পড়বেন নিম্নবিত্তরা। আনইন্টারাপ্টেড বিদ্যুৎ তো যাদেরকে দিচ্ছি তারা না, সমস্ত লোডশেডিং এর চাপ হচ্ছে আরবির বা পল্লী বিদ্যুতের গ্রাহকদের উপরে। সেখানে তারা গালিগালাজ খাচ্ছে, মারধরও খাচ্ছে। আর
সেখানকার শান্তি বিনষ্ট হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা সেটা দিতে পারেন না, না হলে কিন্তু পল্লী বিদ্যুৎ যদি ইন্ডাস্ট্রি এরিয়া তার যে সমস্ত বেশিরভাগ অঞ্চলে কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, এই গ্রাহককে যদি তারা সার্ভিস দিতে পারতো তারা কিন্তু বাংলাদেশের সবচাইতে বেশি লাভজনক প্রতিষ্ঠান থাকতো, কিন্তু তারা সেদিকে যেতে পারে নাই। 600 ইউনিটের উপরে করে এইরকম কোনো স্ল্যাব যদি প্রস্তাব করতেন তাহলে নয় বুঝতাম যে আপনারা যারা বেশি ব্যবহার করে তাদের কাছ থেকে নিতে চান, আমি তো তাতে আপত্তি করতাম না। তা সেইটা করছেন না কেন? যদি করতে হয় অন্য জায়গায় সাশ্রয়ী জায়গায় আনতে হবে এবং অতীতে যে খরচগুলো করেছে কিভাবে মিনিমাইজ করব। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকল্প নিয়ে নতুন নির্দেশনা দেন বিইআরসি চেয়ারম্যান। ক্যাপাসিটি চার্জের জন্য যে সাবসিডির যে পরিমাণ, এটা হিউজ পরিমাণে বেড়ে গিয়েছে এবং এটা নিঃসন্দেহে এটা জাতির জন্য একটি ক্ষতিকর কাজ হয়েছে। তো আমরা আশা করব যে আপনারা অন্তত আজকে যারা উপস্থিত রয়েছেন আপনারা আপনাদের পরবর্তী যে কোনো প্রকল্প বিইআরসির পূর্ব অনুমোদনের জন্য প্রেরণ করবেন। সব প্রস্তাব যাচাই বাছাই ও কারিগরি কমিটির মূল্যায়ন দেখে বিদ্যুতের দাম সমন্বয় নিয়ে গ্যাজেট প্রকাশ করবে বিইআরসি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। ব্যাপারীদের পাশাপাশি আনাগোনা বেড়েছে ক্রেতাদেরও। কোরবানি দেওয়ার জন্য পশু কিনছেন তারা। হাটগুলোতে মাঝারি আকারের দেশি গরুর চাহিদাই বেশি। দাম হাঁকা হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। ছোট গরু মিলছে লাখ টাকার মধ্যেই। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। কয়েকদিনের মধ্যেই বেচাকেনা জমজমাট হয়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা। এদিকে হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পশু পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে তৎপরতার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। গত 13ই মে জারি করা বিজ্ঞপ্তিতে পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ করে শুভেন্দু অধিকারীর সরকার, যাতে 1950 সালের পশ্চিমবঙ্গের পশু জবাই আইনের অধীনে ষাঁড়, বলদ, গরু, বাছুর জবাইয়ে ফিট সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক সহ দেয়া হয় একাধিক নির্দেশনা। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন তৃণমূল কংগ্রেস এমপি মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন। পশ্চিমবঙ্গে গরু কোরবানি বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। এদিকে মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু কোরবানির আহ্বান জানিয়েছেন স্বয়ং মুসলিম নেতারাই। সব মিলিয়ে রাজ্যে ব্যাপক হারে কমেছে পশু কেনাবেচা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে গরু ব্যবসায়ীরা। ভারতে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত হলে তাদেরকে দ্রুত সীমান্ত পার করিয়ে দেওয়ার আদেশ দেন রেল ও পুলিশ কর্মকর্তাদের। হাওড়া স্টেশন ও আশপাশ এলাকায় অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতেও প্রশাসনকে কড়া নির্দেশ দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে আইনি জটিলতায় সময় নষ্ট করা হবে না। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি, রেল কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, সামনে পুরো ভোটকে কেন্দ্র করে সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরেছে বিজেপি সরকার। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি।